নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনি 20 বছর ধরে রক্ত ঘাম দিয়ে একটা ব্যবসা দাঁড় করিয়েছেন। সকালে উঠে অফিস, রাতে ঘুমোতে যাওয়ার আগে হিসাব। আপনার কোম্পানিতে শত শত মানুষের পরিবার নির্ভরশীল। আপনি ট্যাক্স দেন, আইন মানেন, সৎভাবে ব্যবসা করেন। তারপর একদিন সকালে দরজায় কড়া নাড়ল ইডি, অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারা বলল 542 কোটি টাকার মানি লন্ডারিং, আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। আপনি বললেন প্রমাণ কোথায়? তখন তারা হাসলো। কারণ বন্ধুরা, প্রমাণের দরকার নেই। পিএমএলএ আইন অনুযায়ী মানি লন্ডারিং মামলায় জেলই হলো কিন্তু একমাত্র নিয়ম, জামিন হলো খুবই ব্যতিক্রম। আপনাকে জেলে পুরে দেওয়া হবে, মাদ্রাস হাইকোর্টে জামিন চাইবেন, তাও খারিজ হয়ে যাবে, সুপ্রিম কোর্টে যাবেন, সেটাও খারিজ হবে। আর বাইরে কি হবে? বাইরে আপনার কোম্পানিকে দেউলিয়া ঘোষণা করা হবে, ইনসলভেন্সি প্রক্রিয়ায় ফেলে দেওয়া হবে। তারপরই বন্ধুরা সেই কোম্পানিটা কিনে নেবে দেশের সবচেয়ে শক্তিশালী শিল্প গোষ্ঠী। 31 মাস পরে যখন আদালত বলবে এই মানুষটা নির্দোষ, সব মামলা বন্ধ করো, তখন আপনার ব্যবসা আর আপনারই নেই। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা ভারতবর্ষের বাস্তবতা। 2022 থেকে 2026 মাত্র 4 বছরে একজন নির্দোষ ব্যবসায়ীর সাথে যা ঘটেছে তা দেখলে আপনার বুকের ভেতর কিছু একটা ভেঙে পড়বে। আর যদি না ভাঙে তাহলে বুঝতে হবে আপনিও এই সিস্টেমের অংশ হয়ে গেছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো 3টি বিষয় নিয়ে। নাম্বার 1, কিভাবে ইডি, সিবিআই আর ডিআরআই কে অস্ত্র হিসেবে ব্যবহার করে নির্দোষ ব্যবসায়ীদের ধ্বংস করা হচ্ছে। নাম্বার 2, সেই ধ্বংসের সুযোগে কে বা কারা সেই সম্পদগুলো গ্রাস করছে। নাম্বার 3, এই পুরো সিস্টেমের বিরুদ্ধে আমাদের কি করার আছে। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই গল্পটা শুধু একজন ব্যবসায়ীর গল্প না, এটা আপনার গল্প, আমার গল্প, এই দেশের প্রতিটা সৎ মানুষের গল্প। কে এই আহমেদ বুখারী? নামটা হয়তো আপনি এর আগে শোনেননি, কারণ মূলধারার মিডিয়া এই নামটা উচ্চারণ করতে ভয় পায়। কিন্তু এই একটি নামের মধ্যে দিয়ে ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার যে ভয়াবহ চেহারাটা বেরিয়ে আসে তা দেখলে যে কোনো সভ্য মানুষের কিন্তু গা শিউরে ওঠে। আহমেদ বুখারী ছিলেন কোস্টাল এনার্জি প্রাইভেট লিমিটেডের প্রমোটার। কয়লা আমদানির ব্যবসা, এনটিপিসির মতো বড় সরকারি কোম্পানিকে কয়লা সরবরাহ করত তার কোম্পানি। লক্ষাধিক মানুষের বিদ্যুৎ যে কয়লা থেকে আসতো সেই কয়লাই সাপ্লাই করত কোস্টাল এনার্জি। এটা ছোটখাটো ব্যবসা ছিল না, এটা ছিল একটা সিরিয়াস ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি। বন্ধুরা, 2017 সালে ডিআরআই অর্থাৎ ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স কোস্টাল এনার্জির বিরুদ্ধে তদন্ত শুরু করে। অভিযোগ কি ছিল? এনটিপিসি কে নাকি নিম্নমানের কয়লা দেওয়া হয়েছে এবং সেই লেনদেনের টাকা ইউএই আর ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে পাচার করা হয়েছে। মনে রাখবেন, এটা মাত্র একটা অভিযোগ, তদন্ত মানেই কিন্তু দোষী নয়। 2018 সালে সিবিআই এফআইআর দায়ের করে আইপিসি ধারা 420 আর প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে। এরপরই মামলাটিকে রূপান্তরিত করা হয় মানি লন্ডারিং মামলায়। এরপরই এর ভেতরে ঢোকে ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এখানেই একটু থামুন। 2017 থেকে 2022 সাল, এই 5টা বছর ধরে তদন্ত, তারপর 2022-এর মার্চ মাসে গ্রেপ্তার। এখন প্রশ্ন হলো, 5 বছরে যদি এত বড় মানি লন্ডারিং এর প্রমাণ থাকতো তাহলে গ্রেপ্তারের পর মাত্র কয়েক মাসের মধ্যে চার্জশিট দেওয়া হতো। কিন্তু 31 মাস পরেও কেন চার্জশিটে প্রমাণ নেই? 2022 সালের মার্চ মাস আহমেদ বুখারী গ্রেপ্তার হলেন, মাদ্রাস হাইকোর্টে জামিন চাইলেন। কোর্ট বলল মানি লন্ডারিং মামলায় জেলই নিয়ম, জামিন ব্যতিক্রম। তার আবেদন খারিজ হয়ে গেল। সুপ্রিম কোর্টে গেলেন, সুপ্রিম কোর্টও কিন্তু জামিন দিল না। এটা করে অনেকে ভাবতে পারেন হয়তো সত্যিই দোষী ছিল, কিন্তু একটু ভাবুন, ভারতের আইন বলে যে কোনো মানুষ অভিযুক্ত হওয়ার মাত্র দোষী নয়, দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত সে নির্দোষ। প্রিজাম্পশন অফ ইনোসেন্স, এটা ভারতীয় সংবিধানের মূল ভিত্তি। কিন্তু পিএমএলএ অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে এই মূল ভিত্তিকে উল্টে দিয়েছে। এই আইনে জামিন পাওয়া প্রায় অসম্ভব এবং এই আইনটাকে হাতিয়ার করে বুখারীকে জেলে আটকে রাখা হয়েছিল 31 মাস, অর্থাৎ প্রায় 2.5 বছর ধরে।
বিনা বিচারে, বিনা প্রমাণে, বিনা চার্জশিটে। তার ব্যবসা চলছিল না, পরিবার ভেঙে পড়েছিল, সম্মান ধুলোয় মিশে যাচ্ছিল। আর ঠিক সেই সময় বন্ধুরা বাইরে চলছিল অন্য একটা নাটক। 2024 সালে কোস্টাল এনার্জিকে ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি কোড 2016 অধীনে কর্পোরেট ইনসলভেন্সি রেজলিউশন প্রসেস বা CIRPA তে ফেলা হলো। যুক্তি, প্রমোটার জেলে, কোম্পানি চালানোর কেউ নেই, আর্থিক সংকটে পড়েছে। কিন্তু প্রশ্ন করুন, কোম্পানির আর্থিক সংকট কেন হলো? কারণ প্রমোটারকে জেলে ঢুকিয়ে রাখা হয়েছে। মানে আগে জেলে পুরলো, তারপর বললো কোম্পানি সংকটে। এখন প্রশ্ন হলো, এই সংকটটাই কি তৈরি করা হয়নি? একটি মুরগি আগে না ডিম আগে? এই প্রশ্ন নয় এই জিনিসটা, এটা একটা সুপরিকল্পিত ফাঁদ। 2024 সালের ফেব্রুয়ারি মাস কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ CCI অনুমোদন দিল। ডিকে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ট্রাস্ট এবং আদানি পাওয়ার লিমিটেড মিলে কোস্টাল এনার্জির 100% শেয়ার অধিগ্রহণ করতে পারবে। 2024 সেপ্টেম্বরের মধ্যে অধিগ্রহণ সম্পন্ন হয়ে গেল। এইবার বন্ধুরা হিসেবটা মেলান। 2022 মার্চ মাস বুখারি গ্রেপ্তার হলেন। 2024 ফেব্রুয়ারি মাস CCI এর অনুমোদন। 2024 সেপ্টেম্বর মাসে আদানি পাওয়ার অধিগ্রহণ সম্পন্ন করলো। 2024 সালের অক্টোবর মাস বুখারি জামিন পেলেন। 2025 অক্টোবর মাসে মাদ্রাস হাইকোর্ট সমস্ত মামলা বন্ধের নির্দেশ দিলেন। 2026 এপ্রিল মাস CBI স্পেশাল কোর্ট সম্পূর্ণ বেকসুর খালাস করলো। নির্দোষ প্রমাণ হওয়ার আগেই কোম্পানি কিন্তু চলে গেল অন্যের হাতে। এটা কি কাকতালীয় ঘটনা নাকি এটা একটা পরিকল্পিত চক্রান্ত? বন্ধুরা, এই ষড়যন্ত্রে যুক্ত অফিসারদের যদি শাস্তি হতো, যদি সত্যি আইনের শাসন থাকতো, তাহলে কোম্পানিটা তার আসল মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হতো। কিন্তু সেটা এখনো পর্যন্ত হয়নি, আর ভবিষ্যতে হবেও না। কারণ যে সিস্টেম এটা করেছে সেই সিস্টেম নিজেই এখন বিচারক। বুখারির গল্পে কয়েকটা প্রশ্ন থেকে যায় যেগুলো কিন্তু কেউ জিজ্ঞেস করেনি। প্রথম প্রশ্ন, 5 বছর তদন্তের পরেও যদি প্রমাণ না থাকে তাহলে কেনই বা গ্রেপ্তার? দ্বিতীয় প্রশ্ন, 31 মাস জেলে রাখার পর সব মামলা খারিজ হলে সেই 31 মাসের ক্ষতিপূরণটা কি কে দেবে? তৃতীয় প্রশ্ন হলো, যে কোম্পানির নির্দোষ প্রমোটারের থেকে কেড়ে নেওয়া হলো সেটা কি ফেরত দেওয়া হবে? চতুর্থ প্রশ্ন, যে ইডি অফিসাররা মিথ্যে মামলা চালিয়েছিলেন তাদের কি কোনো শাস্তি হবে? এর উত্তর বন্ধুরা আমিও জানি, আপনিও জানেন। তাহলে ভাবুন ভারতীয় সিস্টেমের এখন অবস্থাটা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আর আগামী দিনগুলিতে কোন জায়গায় গিয়ে দাঁড়াতে পারে। বন্ধুরা, এই 5টি প্রশ্নের কোনো উত্তর নেই, কোনো জবাবদিহি নেই, কোনো শাস্তি নেই, রয়েছে শুধুমাত্র নীরবতা। এবং সেই নীরবতার মধ্যে আদানি পাওয়ার চালাচ্ছে কোস্টাল এনার্জি। বুখারি গল্পটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা সিস্টেম বন্ধুরা। একটা সিস্টেম যা পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে যাতে যে কোনো ব্যবসায়ী, যে কোনো বিরোধী কণ্ঠস্বর, যে কোনো স্বাধীন চিন্তাবিদকে ভয় দেখানো যায়। কিভাবে কাজ করে এই সিস্টেম? প্রথম ধাপ হলো টার্গেট নির্বাচন, কাকে ধ্বংস করতে হবে সেটা ঠিক করা হয়। কারণ বন্ধুরা সে সরকারের সমালোচনা করছে অথবা কারণ তার সম্পদ অন্য কেউ চায়। দ্বিতীয় ধাপ হলো পুরনো মামলা খোঁড়া। DRI, CBI, ED এই 3টে সংস্থাই পুরনো তদন্ত ঘাটাঘাটি শুরু করে। যে কোনো লেনদেনে যে কোনো অনিয়ম খুঁজে বের করা যায় যদি যথেষ্ট সময় ধরে খোঁজা হয়। তৃতীয় ধাপ হলো PML এর ফাঁদ। এরপর PMLA আইনের কারণে জামিন পাওয়া পায় কার্যতই অসম্ভব। টার্গেট একেবারে জেলে পুরে থাকলো। চতুর্থ ধাপ হলো সম্পদ দখল। কোম্পানি সংকটে, ইনসলভেন্সি প্রক্রিয়া শুরু, রেজলিউশন প্ল্যানে পছন্দের ক্রেতা। পঞ্চম ধাপ হলো মামলা প্রত্যাহার। অনেক পরে যখন সম্পদ হস্তান্তর সম্পন্ন তখন মামলা খারিজ হলো। ভুল হয়ে গেছে। এই 5 ধাপের সিস্টেমে বুখারি পড়ে গেছিলেন। আর শুধু বুখারি নয়, এই সিস্টেমে পড়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, বিভিন্ন রাজ্যের বিরোধী নেতারা। PLM এর সবচেয়ে বিপজ্জনক আইন। এই আইনটা নিয়ে একটু বিস্তারিত অবশ্যই বলা দরকার, কারণ এই আইনটাই এই পুরো সিস্টেমের একেবারে হৃৎপিণ্ড।
সাধারণ ফৌজদারি আইনে পুলিশকে প্রমাণ করতে হয় যে আপনি দোষী। বার্ডেন অফ প্রুফ রাষ্ট্রের ওপরে থাকে, আর পিএমএলএ তে সেটা ঠিক উল্টো জিনিস। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি নির্দোষ। বার্ডেন অফ প্রুফ আপনার ওপরে থাকে। সাধারণ আইনে জামিন পাওয়া অপেক্ষাকৃত সহজ, পিএমএলএ তে জামিনের শর্ত এত কঠিন যে আদালতকে সন্তুষ্ট করতে হয় যে আপনি ভবিষ্যতে অপরাধ করবেন না, যা প্রমাণ করা প্রায় অসম্ভব। এই আইনকে এইভাবে ডিজাইন করা হয়েছিল যাতে গুরুতর আর্থিক অপরাধীদের সহজে ধরা যায়, কিন্তু বাস্তবে এই আইনটা ব্যবহৃত হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষকে এবং অসুবিধাজনক ব্যবসায়ীদের জেলে রাখতে। এই আইনের অপব্যবহার এতটাই বেড়ে গেছে যে সুপ্রিম কোর্ট বহুবার উদ্বেগ প্রকাশ করেছেন, কিন্তু আইন সংশোধন হয়নি, কারণ এই আইনটা ক্ষমতায় থাকা মানুষদের জন্য অত্যন্ত সুবিধাজনক। বন্ধুরা, এবারে আসি ইডির সাফল্যের আসল চেহারাটা কেমন। সরকার প্রায় বলে ইডি সক্রিয়, ইডি কাজ করছে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু সংখ্যাটা কি বলছে? ইডি যত মামলা নেয় তার মধ্যে কনভিকশন রেট মানে দোষী প্রমাণ করার হার অত্যন্ত কম। অধিকাংশ মামলায় বছরের পর বছর তদন্ত চলতে থাকে, চার্জশিট হয় না বা হলেও মামলা খারিজ হয়ে যায়, কিন্তু ততদিনে যা হওয়ার হয়ে যায়। টার্গেট ব্যক্তি জেলে, তার সম্পদ আটক, তার ব্যবসা বন্ধ, তার পরিবার ধ্বংস। কনভিকশন না হলেও ক্ষতি হয়ে যায়। এটাই লক্ষ্য, যেটা না বরং ভয় দেখানো। এবং এই ভয়ের রাজত্বে যে ব্যবসায়ী দেশে বিনিয়োগ করতে চাইছেন তিনি 10 বার ভাবছেন, যে সাংবাদিক সত্যি কথা বলতে চাইছেন তিনি চুপ করে থাকছেন, কারণ বন্ধুরা সবাই জানে গলা তুললেই নোটিশ আসবে। বন্ধুরা, ইডি সিবিআই এর গল্পের বাইরেও ব্যবসায়ীরা আরেকটা ফাঁদে আটক রয়েছে, সেটা হলো জিএসটি। দেশের গাড়ির ডিলাররা সম্প্রতি সুপ্রিম কোর্টে গেছেন, কারণ 2,500 কোটি টাকার ইনপুট ট্যাক্স ক্রেডিট সরকার আটকে রেখেছে। ইনপুট ট্যাক্স ক্রেডিট মানে হলো আপনি কিছু কিনতে গিয়ে যে জিএসটি দিয়েছেন সেটা ব্যবসায়িক উদ্দেশ্যে হলে সরকার ফেরত দেবে। এটা হলো আইনি অধিকার, কিন্তু সেটা ফেরত মিলছে না। প্রধানমন্ত্রীর দপ্তরে গেছেন, কোনো কাজ হয়নি, তাই কোর্টে গেছেন। 2,500 কোটি টাকা আটকে থাকলে ব্যবসা কিভাবে চলবে? নতুন বিনিয়োগ কিভাবে হবে? কর্মী নিয়োগ হবে ঠিক কিভাবে? এটা দুর্নীতি না হলেও এটা একটা অদক্ষতা, এবং এই অদক্ষতার মাসুল দিচ্ছেন ছোট ছোট ব্যবসায়ীরা, শ্রমিকরা, আর আমাদের মতো সাধারণ মানুষেরা। বন্ধুরা, 2014 সালের নির্বাচনী প্রচারের কথাটা আপনাদের মনে আছে? যদি না মনে থাকে আমি আবারও একটা ডায়লগ মনে করিয়ে দিতে চাই, না খাউঙ্গা না খানে দুঙ্গা, আমি নিজে খাবো না আর অন্যকেও খেতে দেব না। এই স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিল একটা সরকার, দুর্নীতিমুক্ত ভারতের স্বপ্ন দেখিয়েছিল। 2026 সালে সেই স্বপ্নের ঠিক কি হলো? অরুণাচল প্রদেশের দিকে একবার তাকান। 2026 সালের 6 এপ্রিল সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এবং তার পরিবারের বিরুদ্ধে সিবিআই প্রাথমিক তদন্ত করবে। অভিযোগ রয়েছে 10 বছরের কার্যকালে তার পরিবার ও আত্মীয়দের সাথে যুক্ত কোম্পানিগুলোকে 1270 কোটি টাকার সরকারি টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, 1270 কোটি টাকা, টাকাটা কিন্তু যথেষ্টই, খুব একটা ছোট অ্যামাউন্ট মোটেও নয়। বন্ধুরা, এটা কোনো ছোটখাটো অভিযোগ না। সুপ্রিম কোর্ট নির্দেশ না দিলে সিবিআই তদন্তও হতো না, কিন্তু তদন্তের নির্দেশ দেওয়া হলো। তারপর কি হলো? প্রধানমন্ত্রী কিছু বললেন? কিছুই বললেন না। বিজেপি পেমা খান্ডুকে সরিয়ে দিল? এখনো পর্যন্ত সরালো না। কোনো সংবাদ সম্মেলনে কোনো বিবৃতি এলো? কোনো কিছুই এলো না। কারণ বন্ধুরা, পেমা খান্ডু বিজেপির নেতা। এখন তুলনাটা করুন, বিরোধী কোনো নেতার বাড়িতে যদি কোনো অভিযোগ আসে রাতারাতি ইডির হানা পড়ে, টিভি চ্যানেলে ব্রেকিং নিউজ থাকে দুর্নীতিবাজ বিরোধী, কিন্তু একজন বিজেপি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ আসলে কেনই বা নীরবতা পালন করা হচ্ছে? এটা কি আইনের শাসন নাকি এটা দলের শাসন? বিরোধী নেতাদের দুর্নীতির বিরুদ্ধে ইডি নিজে থেকে ছুটে যায়, কিন্তু একজন বিজেপি নেতার দুর্নীতির তদন্তের জন্য সিভিল সোসাইটিকে আন্দোলন করতে হয়, কোর্টে পর্যন্ত যেতে হয়। এটাকে কি বলে বন্ধুরা? এটা বলে যে তদন্তকারী সংস্থাগুলো একেবারেই স্বাধীন নয়। এটা বলে যে এই সংস্থাগুলো রাজনৈতিক নির্দেশে কাজ করে। একটা স্বাধীন নিরপেক্ষ তদন্তকারী সংস্থা দলমত নির্বিশেষে দুর্নীতিবাজদের পেছনে লাগে, কিন্তু যখন দেখা যায়
বিরোধীদের বিরুদ্ধেই সংস্থা সক্রিয় আর ক্ষমতাসীনদের বিরুদ্ধে সংস্থাগুলো নিষ্ক্রিয়, তখনই কিন্তু প্রশ্নটা উঠতে থাকে। 2016 সাল রাত 8টার সময় টিভির পর্দায় এলেন প্রধানমন্ত্রী, আজ মধ্যরাত থেকে 500 টাকা এবং 1000 টাকার নোট বাতিল। যুক্তি দেওয়া হলো কালো টাকা নষ্ট হবে, সন্ত্রাসবাদদের অর্থায়ন বন্ধ হবে, ডিজিটাল অর্থনীতি গড়ে উঠবে। বন্ধুরা, আজ 10 বছর পরে কালো টাকা কি নষ্ট হয়েছে? একদমই হয়নি। সন্ত্রাসবাদ কি বন্ধ হয়েছে? একদমই হয়নি, বরং আগের থেকে বেড়েছে। কিন্তু ঠিক কি হয়েছে বলুন তো? ছোট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, দৈনিক মজুরি শ্রমিকরা সর্বশান্ত হয়েছেন, হাজার হাজার ছোট কারখানা বন্ধ হয়েছে, কৃষকরা ফসল বেচতে পারেনি। রাহুল গান্ধী যা বলেছেন তা অনেকে রাজনৈতিক বিরোধিতা বলে উড়িয়ে দিতে পারেন, কিন্তু বন্ধুরা তথ্য কি বলছে সেটা কি লক্ষ্য করেছেন? নোটবন্দির পরে অসংগঠিত ক্ষেত্রে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা একাধিক অর্থনীতিবিদ কিন্তু নথিভুক্ত করেছেন। ছোট মাঝারি উদ্যোগগুলো ধ্বংস হয়েছে, গ্রামীণ অর্থনীতিতে মার পড়েছে, আর সেই সংকটের মধ্যেই বড় কর্পোরেট গোষ্ঠীগুলো আরো বড় হয়েছে, বাজার কুক্ষিগত হয়েছে। বর্তমানে জিনিসপত্রের দাম আগের থেকে অনেকটাই বেড়েছে, কিন্তু ঠিকঠাক খবর কোথায়? মেইনস্ট্রিম মিডিয়া যখন ক্রিকেট আর বলিউড নিয়ে ব্যস্ত, তখন সাধারণ মানুষের জীবনে আগুন লেগেছে। পাউরুটির দাম 5 টাকা বেড়েছে। একটা পরিবারে যদি প্রতিদিন 1 প্যাকেট পাউরুটি যায়, মাসে 150 টাকা বেশি খরচ হচ্ছে। দুধের দাম বেড়েছে, সর্ষের তেলের দাম বেড়েছে 21% থেকে 100% পর্যন্ত। ভোজ্য তেলের দামও বেড়েছে আকাশ ছোঁয়া। পেট্রোলের দাম মানুষের নাগালের বাইরে যাচ্ছে, কিন্তু এই খবরটা টিভিতে দেখাচ্ছে না কেন? এই প্রশ্নটা তো ওঠা অবশ্যই দরকার। কারণ বন্ধুরা, টিভি চ্যানেলগুলোর মালিকানা ক্রমশ কেন্দ্রীভূত হচ্ছে। যে সংস্থাগুলো সরকারের কাছ থেকে টেন্ডার পাচ্ছে, বিজ্ঞাপন পাচ্ছে, তারাই মিডিয়ার মালিক। তারা কি সেই সরকারের সমালোচনা করবে? আর বন্ধুরা, যারা সত্যি কথা বলার চেষ্টা করছেন তাদের জন্য তো রয়েছে ইডি, সিবিআই। বন্ধুরা, মুদ্রাস্ফীতি শুধুমাত্র একটা সংখ্যা নয়। মুদ্রাস্ফীতি মানে হলো একজন মা তার বাচ্চাকে রোজ দুধ দিতেও পারছেন না। মুদ্রাস্ফীতি মানে হলো একজন শ্রমিক সকালের টিফিন বাদ দিচ্ছেন কারণ পাউরুটি কিনতে পাচ্ছেন না। মুদ্রাস্ফীতি মানে হলো একটি ছোট রেস্তোরাঁ তার মেনু থেকে 2টো পদ সরিয়ে দিতে বাধ্য হচ্ছে কারণ ভোজ্য তেলের দাম যে দ্বিগুণ হয়েছে। এই মানুষগুলোর কথা কে বলছে তাহলে? সংসদে বিরোধীরা বলছেন, কিন্তু মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় সাংবাদিকরা বলছেন, কিন্তু তাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে। সাধারণ মানুষ বলছেন, কিন্তু কেউ শুনছে না। বন্ধুরা, রাহুল গান্ধী বলেছেন নোটবন্দি, ত্রুটিপূর্ণ জিএসটি আর কোভিড লকডাউন, এই 3টে ধাক্কায় দেশের কৃষক, শ্রমিক এবং ছোট ব্যবসায়ীরা ভেঙে পড়েছেন। এই 3 ধাক্কার কথা শুধুমাত্র বিরোধীরা নয়, আরবিআই এর রিপোর্টও স্বীকার করেছে, IMF এর রিপোর্টও স্বীকার করেছে, অর্থনীতিবিদরাও স্বীকার করেছেন। আর এই 3 ধাক্কার সুবিধা কারা পেয়েছেন? বড় বড় কর্পোরেটরা, যাদের সাপ্লাই চেন আছে, যাদের ডিজিটাল পেমেন্ট সিস্টেম আগে থেকেই তৈরি ছিল, যারা জিএসটি কমপ্লায়েন্সের জন্য আলাদা দল রাখতে পারে। ছোট ব্যবসায়ীরা যখন ধ্বংস হয়, তখন বাজারে বড়দের জায়গাটা বাড়ে। দেশের এয়ারপোর্ট, পোর্ট, পাওয়ার স্টেশন, সিমেন্ট, টেলিকম একে একে করে কেন্দ্রীভূত হচ্ছে কার হাতে? সেটা কি আপনারা আদৌ দেখতে পাচ্ছেন? যখন মানুষ দুর্নীতির কথা বলে, তখন পাকিস্তান, চীনের ভয় দেখাও। যে সরকার রাস্তায় নামাজ পড়া আটকাতে তৎপর হতে পারে, তারা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কেনই বা আটকাতে পারে না? এটা কি অক্ষমতা, নাকি এটা ইচ্ছাকৃত? সম্প্রতি নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরে পরীক্ষা বাতিল হয় এবং 26 লক্ষেরও বেশি ছাত্রছাত্রীর ভবিষ্যতের স্বপ্নভঙ্গ হয়, কিন্তু এনটিএর চেয়ারপারসন প্রদীপ যোশীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। মহারাষ্ট্রের লাতুরের ডাক্তার ফ্যাক্টরি, যেখান থেকে বেআইনিভাবে এইমসে ভর্তি হচ্ছে ছাত্ররা, এই দেশের একটা গরিব ছেলে বা মেয়ে যদি দিনরাত করে নিট দেয় আর সে কোটিপতির ছেলেকে পথ ছেড়ে দিতে বাধ্য হয়, এটা কি ব্যর্থতা, নাকি এটা অপরাধ? শিক্ষা হলো সবচেয়ে বড় সমতার হাতিয়ার। যদি সেই হাতিয়ারটাও টাওয়ারওয়ালাদের কাছে বিক্রি হয়ে যায়, তাহলে বন্ধুরা দেশের ভবিষ্যৎ কি? সর্বত্র দুর্নীতি। উজ্জয়িনীর মহাকাল মন্দির দেশের অন্যতম পবিত্র স্থান, সেখানকার পার্কিং এর জমি এক বিজেপি বিধায়কের কোম্পানিকে দিয়ে দেওয়া হয়েছে 5 তারা হোটেল বানাতে। রাজস্থানের বাঁশওয়ারা
102 কোটি টাকার বৃক্ষরোপণ প্রকল্প, কাগজে কলমে লক্ষ লক্ষ গাছ লাগানো হয়েছে, কিন্তু বাস্তবে অনেক জায়গায় গর্তই খোঁড়া হয়নি। পরিবেশ বাঁচানোর টাকা তাহলে কোথায় গেছে? কানপুরে একজন সেনা কর্নেল 50 লক্ষ টাকা ঘুষ দিতে গিয়ে ধরা পড়েছেন। সেনাবাহিনীতেও এরকম দুর্নীতি সর্বত্র, শীর্ষ থেকে তলদেশ পর্যন্ত, এবং যখন শীর্ষে জবাবদিহি নেই তখন তলায় কে বা থামবে? নীরবতা কোনো সমাধান নয়। এই পর্যন্ত আমার ভিডিওর কথা শুনে অনেকে ভাবছেন এত বড় সিস্টেমের বিরুদ্ধে আমি কি করব। এটা স্বাভাবিক প্রশ্ন, কিন্তু এটা ভুল প্রশ্ন। সঠিক প্রশ্ন হলো কি না করলে এই সিস্টেম আরো শক্তিশালী হবে। উত্তরটা হলো নীরবতা। যখন আহমেদ বুখারীকে জেলে পড়া হয়েছিল আমরা চুপ ছিলাম। যখন দিল্লির মুখ্যমন্ত্রীকে বিনা প্রমাণে আটক রাখা হয়েছিল অনেকে বলেছিলেন রাজনীতির ব্যাপার। যখন নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলো কয়েকদিন গেল, তারপর আমরা ভুলে গেলাম। এই ভুলে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তথ্য হলো সবচেয়ে বড় অস্ত্র। আজকের দিনে সরকার আমাদের থেকে একটাই জিনিস ভয় পায়, সেটা হলো তথ্য, আর সঠিক তথ্য, তুলনামূলক তথ্য, ঐতিহাসিক প্রেক্ষাপটে তথ্য। বুখারী গল্পটা যদি 10 লক্ষ মানুষের কাছে পৌঁছায়, তাহলে পরের বার যখন এই সিস্টেম এই কাজ করতে যাবে তখন একটু হলেও ভাববে। সোশ্যাল মিডিয়াকে কাজে লাগান, শুধু আবেগের পোস্ট নয়, তথ্য শেয়ার করুন। বুখারীর কেসটা শেয়ার করুন, পেমা খান্ডুর দুর্নীতি শেয়ার করুন, নিট প্রশ্ন ফাঁসের বিষয়টা শেয়ার করুন। তথ্যকে ভাইরাল হতে দিন, স্বাধীন মিডিয়াকে সমর্থন করুন। মূলধারার মিডিয়া যখন নীরব তখন স্বাধীন সাংবাদিকরাই একমাত্র আশা। স্বাধীন সাংবাদিকতা টিকিয়ে রাখাটা এখন শুধু গণতন্ত্রের প্রয়োজন নয়, এটা আমার আপনার বেঁচে থাকার প্রয়োজন। আইনি লড়াইয়ে সহায়তা করুন। অর্থনৈতিক নাগরিক সংগঠন আছে যারা এই ধরনের মামলায় আইনি সহায়তা দেয়, যারা PML এর অপব্যবহারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লড়ে। এই সংগঠনগুলিকে সমর্থন করুন। বন্ধুরা, আহমেদ বুখারী আজ মুক্ত, কিন্তু তার কোম্পানি আর তার নেই। 31 মাসের কারাবাস ফেরানো যাবে না। পরিবারের যে কষ্ট হয়েছে সেটাও মোছা যাবে না। আর যে অফিসাররা এই ষড়যন্ত্র করেছেন তারা তাদের আগের পদেই আছেন, হয়তো পদোন্নতি পেয়েছেন। এটাই হলো সবচেয়ে ভয়াবহ, কারণ এই নজির বলছে নির্দোষ মানুষকে ধ্বংস করা যায় এবং তার কোনো মাসুল দিতে হয় না। এই দেশে কি সৎ থাকাটাই পাপ? এই একটা প্রশ্ন দিয়ে আজকের ভিডিওটা শেষ করতে চাই। এই দেশে সৎভাবে ব্যবসা করলে, সত্যি কথা বললে, সরকারের সমালোচনা করলে আপনাকে ধ্বংস করা হতে পারে, আর দুর্নীতি করলে, ক্ষমতার সাথে থাকলে আপনাকে রক্ষা করা হবে। তাহলে এই দেশে ঠিক কি বার্তা দেওয়া হচ্ছে? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে যেতে চাই। আপনি কি এই বার্তাটা নেবেন? আপনি কি চুপ থাকবেন? আপনার মতামত এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।